সো এইচআর এর তাহলে 3টা কম্পোনেন্টকে আমরা ভাগ করতে পারবো যদি আমরা খুবই সিম্পলি আসলে জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে কোনো সাইজ অফ অর্গানাইজেশনটাকে আমি অর্গানাইজেশনাল নিডটাকে আমি 3টা ভাগে ভাগ করতে পারবো ফর এইচআর ম্যানেজমেন্টের জন্য। প্রথমটা হচ্ছে যে আমার আসলে এইচআর নিডটা কি, অর্গানাইজেশনে আমার কি ধরনের মানুষ দরকার, কি ধরনের কাজ দরকার, আমার অর্গানাইজেশন ভিশন মিশন এই ভ্যালুসগুলো আসলে কি সেটার সাথে আসলে প্ল্যানিংটা বোঝা। দেন আমার সেকেন্ড স্টেপটা হচ্ছে যে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। আমি চলে যাব যে আমার কয়জন আসলে রিক্রুটমেন্ট ফেজে থাকছে, আমি কয়জনকে অ্যাকচুয়ালি কোম্পানির মধ্যে হায়ার করছি এটা। ফাইনালি যেটা আমি আসলে সিম্পলি যদি বলি সেটা হচ্ছে যে রিটেনশন অথবা রিটেনশন অফ এমপ্লয়িজ, যেটা হচ্ছে যে আমি কতদিন কিভাবে আমার এমপ্লয়িজদেরকে আমার কোম্পানির সাথে এনগেজ রাখতে পারবো যাতে তারা হ্যাপি থাকে, স্যাটিসফাইড থাকে এবং প্রোডাক্টিভ থাকে। এই 3টা সিম্পল স্টেপে যদি আমি ভাগ করি আমার এইচআর ম্যানেজমেন্টটা অনেক সিম্পলি আমি ক্যারি আউট করতে পারবো। সো প্রথম যে স্টেপটা যে এইচআর নিডটা যখন আমরা সেটা নিয়ে কাজ করছি ওইটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে অ্যানালিসিস। তো প্ল্যানিংয়ের মধ্যে আসলে চলে আসে যে অর্গানাইজেশনাল মেইন অবজেক্টিভটা কি, যে কী কাজ করছি আমি, সেটা কি আমি জুট বানাচ্ছি, সেটা কি আমি একটা ই কমার্স প্ল্যাটফর্ম করছি, সেটা কি আমি একটা জুয়েলারি প্ল্যাটফর্ম করছি, কি করছি সেটা আমার বোঝা দরকার। সো এই কাজটা করার জন্য আসলে আমার কয়জন দরকার হতে পারে, আমার রিকোয়ারমেন্টটা কি, আমার মেন আউটপুটটা কতটুকু আসলে দরকার। হ্যাঁ, সো সেই আউটপুট বুঝে আমাকে প্ল্যানিং করতে হবে যে আমার টিমে কয়টা টিম থাকবে, কয়টা লেয়ারে থাকছে, যে সিনিয়র ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, জুনিয়র ম্যানেজমেন্ট, জুনিয়র লেভেল এক্সিকিউটিভস, এই কয়েকটা ভাগে আমি ভাগ করছি, ডিপার্টমেন্টগুলোকে আমি সাজাচ্ছি, সেই ডিপার্টমেন্টগুলোর থেকে আসলে আমার কী কী রিকোয়ারমেন্ট থাকতে পারে এইটাকে আসলে আমরা প্ল্যানিংয়ে নিয়ে আসবো, যে অবজেক্টিভ কোম্পানি বাজেটের সাথে আমার এই রিকোয়ারমেন্টসগুলো ম্যাচ করতে হবে। সো সিম্পলি যদি আসলে বলি সেটা হচ্ছে যে আমার অর্গানাইজেশনে কয়টা রোল দরকার বা কয়টা ডেজিগনেশন আসলে দরকার, আপাতত কয়জনকে আমার হায়ার করা লাগছে, কয়জন আমার এক্সিস্টিং অলরেডি আছে, তাদের দক্ষতা কতটুকু হবে বা তাদের স্কিল লেভেলটা আসলে কি চাচ্ছি, আমি কি তারা ফ্রেশ গ্র্যাজুয়েট চাচ্ছি নাকি আমরা সিনিয়র কয়েকজন এক্সপিরিয়েন্স মানে কয়েক বছর ধরে কাজ করে আসছে ওরকম এক্সপিরিয়েন্সড একজন মানুষকে চাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ম্যাটার করে আসলে, যে সেটা আপনি স্মল কোম্পানি হোক, একদম এন্ট্রি লেভেলের কোম্পানি হোক বা বড় একটা কোম্পানি হোক, এই ডিসিশনসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ক্লিয়ারলি যাতে আইডেন্টিফাই করি আমার কাকে দরকার, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কী হবে, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেভেলটা কতটুকু হচ্ছে। এরপরে হচ্ছে আমি চলে যাব মার্কেট রিসার্চে, যে এই একই পজিশনসগুলোর জন্য মার্কেটে তাদের ডিম্যান্ডটা কতটুকু, কারণ আলটিমেটলি কিন্তু আমাকে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সাথে আসলে জিনিসটাকে কম্পেয়ার করতে হবে, যে মানুষের এই পজিশনের জন্য ডিম্যান্ড কতটুকু আর আসলে সাপ্লাই কতটুকু আছে, ওয়ার্কফোর্সে আমাদের সাপ্লাই কতটুকু আছে, ওইটা কিন্তু খুবই জরুরি বোঝা। দ্যাট ইজ ওয়াই মার্কেট রিসার্চটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। সেটা করলে আমরা যেটা বুঝতে পারবো যে একই পজিশনের জন্য অন্যান্য যে আমার বাকি কম্পিটিটরসরা আছে বা অন্যান্য যে কোম্পানিজগুলো আছে, নট অনলি জাস্ট কম্পিটিটর বা আমার সাথে যে কম্পিট করছে নট অনলি সে বা অন্যান্য কোম্পানিজও হতে পারে, সেটাতে ওই রোলের জন্য আসলে কত টাকা তাকে দেওয়া হচ্ছে প্রতি মাসে, ইয়ারলি, সে আর কি কি বেনিফিটস পাচ্ছে, তার কম্পেনসেশন স্ট্রাকচারটা কি, সে কোম্পানি থেকে কি আরও অন্য কোনো এক্সট্রা বেনিফিটস কি পাচ্ছে না কি না, এই জিনিসগুলো যখন আমি আসলে ম্যাপিং করে ফেলবো, একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করতে পারবো যে আমার একটা স্টাফের পিছনে কতটুকু আসলে খরচ করা উচিত বা কতটুকু আমি স্পেন্ড করতে পারবো, আমি মার্কেটের কাছাকাছি স্পেন্ড করতে চাচ্ছি নাকি মার্কেট থেকে লোয়ার স্পেন্ড করতে চাচ্ছি নাকি মার্কেট থেকে আমি হায়ার স্পেন্ড করবো, কারণ এই তিনোটারই আসলে আমাদের স্ট্র্যাটেজিগুলো কমপ্লিটলি ডিফারেন্ট হবে এবং স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করবে আমার এইচআর কোয়ালিটিটা কীরকম হচ্ছে, যে আমি যে ধরনের এমপ্লয়িজ চাচ্ছি সে তার কোয়ালিটিটা আমি কীরকম চাচ্ছি। সো আমি বিভিন্নভাবে আসলে স্ট্র্যাটেজিগুলোকে সাজানোর উপরে ডিপেন্ড করবে আমার টিমের কোয়ালিটিটা তাহলে কী হিসাবে দাঁড়াচ্ছে। এগুলো যখন সব হয়ে যাবে তখন আমরা ফাইনালি চলে আসবো যে জব ডিসক্রিপশনটা বানানো, লিখা,
ফর্মালি জিনিসটাকে লেখা ইজ অত্যন্ত জরুরি। আমি যখন একটা অ্যাড সার্কুলেশন দিব, আমি যখন সেটাকে প্রচার করব ডিফারেন্ট মিডিয়ার থ্রুতে, ডিফারেন্ট চ্যানেলসের থ্রুতে, তখন কিন্তু আমার জন্য খুবই জরুরি হবে সেটা বোঝা যে জব ডিসক্রিপশনটাতে আমি কি কি চাচ্ছি সেটার উপরে বেস করেই কিন্তু আসলে ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করবে। আমি যদি জব ডিসক্রিপশনটা ঠিক করে না দেই বা সেটাতে যদি আমি ক্লিয়ারলি না উল্লেখ করি যে আপনাকে কি কি কাজ করা লাগবে, এটা কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করে। সো অতএব যতটুকু আসলে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করছি তখন যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমাদের রোলের ইনফরমেশনগুলো আসলে দেওয়া। এছাড়া জব ডিসক্রিপশনসের সাথে আমাদের যেটা করা লাগবে যে কস্ট বেনিফিট একটা অ্যানালিসিস করা লাগে, যে আসলে প্রোজ অ্যান্ড কনস যদি আমি বলি বা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো সব একসাথে করলে আমি তখন বুঝতে পারবো যে আসলে আমার কি চারজনই দরকার। চারজন যদি দরকার হয় তাহলে আমার এখন কতটুকু কস্ট হচ্ছে, সেই কস্টের আগেনস্টে আমি তাদের থেকে কতটুকু এক্সপেক্ট করছি আউটপুট বা কতটুকু পারফরমেন্স এক্সপেক্ট করছি, যাতে আমার রেভিনিউটাতে আমার যাতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে লং টার্মে। এটা কিন্তু আমাদেরকে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমাদের যে কোনো ডিসিশনস আসলে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে ইম্প্যাক্ট করবে। সো আমাদের যখন সেকেন্ড স্টেপে আমরা চলে আসব সেটা হচ্ছে অ্যানালিসিসের মধ্যে আমাদের আমরা দুটো জিনিস নিয়ে আসলে কথা বলবো। সেটা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজিক অ্যানালিসিস আর একটা হচ্ছে ফোরকাস্টিং। সো স্ট্র্যাটেজিক অ্যানালিসিসের মধ্যে থাকবে যে আমার নিডস অ্যান্ড গ্যাপ অ্যানালিসিস, এই দুটো জিনিস থাকে। সো নিডস অ্যানালিসিস হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড নাও, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। আর গ্যাপ অ্যানালিসিসটা হচ্ছে যে আমার কারেন্ট যে মানুষরা আছে, কারেন্ট রিক্রুটেড যে ট্যালেন্টসরা আমার অর্গানাইজেশনে অলরেডি কাজ করছে, তাদের স্কিল লেভেলটা কতটুকু, এবং আমার এক্সিস্টিং যে রিকোয়ারমেন্ট অফ এমপ্লয়িজ আছে সেটা কি আমি কারেন্ট পুল থেকে কি তাহলে নিতে পারবো না কিনা, কারেন্ট এক্সিস্টিং এমপ্লয়িজের থেকে কি আমি সেটাকে ম্যানেজ করতে পারবো না কিনা। যদি আমি না ম্যানেজ করতে পারি তাহলে আসলে তাদের কি ধরনের ট্রেনিং দরকার বা কি ধরনের তাদেরকে আমি টুলস দিতে পারবো বা ইনফরমেশন দিতে পারবো বা মোটিভেশন দিতে পারবো, যেটাতে আমি তাদেরকে আমার রিকোয়ারমেন্টে ফুলফিল করে নিয়ে আসতে পারি। সো সেটাকে আমরা গ্যাপ অ্যানালিসিস বলছি, যে তার এখন কারেন্ট স্টেটটা কী অবস্থা এবং আমার যেটা দরকার সেটার জন্য তার কী কী জিনিসগুলো মিসিং আছে, কী কী স্কিলসগুলো মিসিং আছে, কী কী নলেজগুলো তার মিসিং আছে, যাতে আমি অর্গানাইজেশন থেকে তাকে সেটা দিয়ে হেল্প করতে পারি। সো তারপর চলে আসছি আমাদের ফোরকাস্টিংটা আসলে তিনটা ভাগে করি আমরা। সেটা হচ্ছে যে শর্ট টার্ম, মিডল টার্ম আর লং টার্ম, যে আমার এখন কতজন দরকার, পরবর্তীতে কয়েক মাস পরে কতজন দরকার, এবং লং টার্মে 1 to 2 ইয়ার্সের মধ্যে আমার কতজন আসলে দরকার। এই প্ল্যানিংটা আমার কনস্ট্যান্টলি একটা আপডেটের মধ্যে থাকতে হবে, বুঝতে হবে। এটার কারণটা হচ্ছে যে আমি সবসময় যে আমাকে নতুন সার্কুলার দিয়ে নতুন এমপ্লয়িজদের হায়ার করতে হবে তা না, আমি এক্সিস্টিং এমপ্লয়িজদের থেকেও কিন্তু আমার নতুন রিকোয়ারমেন্ট ফিল আউট করতে পারবো গ্যাপ অ্যানালিসিসের থ্রু দিয়ে। সো এর জন্য ফোরকাস্টিংটা অনেক দরকার, বিকজ এখানে অলসো আপনার কোম্পানির যে বাজেটটা আছে সেই বাজেটটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড টু ইয়োর ফোরকাস্টিং। কারণ আমি সেখানে প্ল্যানিং করে ফেলছি যে আমার নেক্সট 6 মান্থসে আমার এতটুকু টাকা লাগছে, সে 1 লাখ টাকা লাগছে ফর 5 পিপল আমার অর্গানাইজেশনের জন্য ফর দ্য নেক্সট 5 মান্থস। সো আমার যদি অ্যালোকেশনে না থাকে যে 5 মাসে আমার কয়জন থাকছে, তারপরের 5 মাস পরে কী হচ্ছে, 5 মাস পরে কী হচ্ছে, সেটা আমার বোঝার জন্য বা আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল কতটুকু ক্যাপাসিটি আছে সেটা কিন্তু আমাকে বোঝার জন্য ফোরকাস্টিংটা করা খুবই খুবই জরুরি। সেই অনুযায়ী কিন্তু পুরো এইচআর স্ট্র্যাটেজি এবং ইমপ্লিমেন্টেশনটা কমপ্লিটলি সেটার উপরে ডিপেন্ড করবে। এরপরে আমরা চলে আসছি আমার যখন সব অ্যানালিসিস করা হয়ে গেল, প্ল্যানিং করা হয়ে গেল, এরপরে আমরা চলে আসবো হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনে। আমরা এখন মেইন কাজে চলে আসছি, সেটা হচ্ছে যে সো হোয়াট ইজ আসলে রিক্রুটমেন্টটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো যেটা ইমপ্লিমেন্ট করা হয় এমপ্লয়িজদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, অর্গানাইজেশনে জয়েন করার জন্য। সো বাংলাদেশে দেখা যায় যে অ্যাবাউট 37.5% আমাদের আনএমপ্লয়মেন্ট রেট থাকে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মধ্যে। 2018-এ এটা দেখা গেছে একটা সার্ভের মাধ্যমে।